হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা 2025 সালে এসএসসি জিডি এক্সামে পলিটি বিষয়ে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এই প্রশ্নগুলো এসএসসি জিডি 2026 পরীক্ষায় কাজে লাগবে। এই ক্লাসের পিডিএফ ফাইলটি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করা হয়েছে। টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করে? অপশন এ অনুচ্ছেদ 300 থেকে 320, অপশন বি অনুচ্ছেদ 330 থেকে 338, অপশন সি অনুচ্ছেদ 210 থেকে 219, নাকি অপশন ডি অনুচ্ছেদ 315 থেকে 323? সঠিক উত্তরটি হল অপশন ডি অনুচ্ছেদ 315 থেকে 323। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 315 থেকে 323 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করে। 1919 সালের ভারত শাসন আইনের অধীনে 1926 সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল। অনুচ্ছেদ 310-এ ইউনিয়ন বা রাজ্যের অধীনে কর্মরত ব্যক্তিদের পদের মেয়াদ উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 320-তে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 330-এ বর্ণনা করা হয়েছে লোকসভায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ। অনুচ্ছেদ 338-এ বর্ণনা করা হয়েছে জাতীয় তপশিলি জাতি কমিশন। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, ইউপিএসসি কোন আইনের অধীনে প্রথম গঠিত হয়? উত্তরটি হল ভারত শাসন আইন 1919 আইনের অধীনে ইউপিএসসি প্রথম গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসি কবে প্রথম কার্যক্রম শুরু করে? উত্তরটি হল 1926 সালে ইউপিএসসি প্রথম কার্যক্রম শুরু করে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 320 কি নির্দেশ করে? উত্তরটি হল পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 330 এর উদ্দেশ্য কি? উত্তরটি হল লোকসভায় এসসি ও এসটি এর আসন সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, জাতীয় তপশিলি জাতি কমিশন কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তরটি হল অনুচ্ছেদ 338-এ জাতীয় তপশিলি জাতি কমিশন বর্ণিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের পার্ট 3 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্পর্কে বর্ণিত হয়েছে? অপশন এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশন বি মৌলিক কর্তব্যসমূহ, অপশন সি নাগরিকত্ব, নাকি অপশন ডি মৌলিক অধিকারসমূহ? সঠিক উত্তরটি হল অপশন ডি মৌলিক অধিকারসমূহ বা ফান্ডামেন্টাল রাইটস। ভারতের সংবিধানের পার্ট 3 মৌলিক অধিকারসমূহগুলির সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। 1 সমতার অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। 2 স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 19 থেকে 22। 3 শোষণের বিরুদ্ধে অধিকার, অনুচ্ছেদ 23 থেকে 24। 4 ধর্মীয় স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 25 থেকে 28। 5 সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, অনুচ্ছেদ 29 থেকে 30। 6 সাংবিধানিক প্রতিকারের অধিকার, অনুচ্ছেদ 32। অন্যান্য পার্ট 2-তে রয়েছে নাগরিকত্ব, অনুচ্ছেদ 5 থেকে 11। পার্ট IV-তে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অনুচ্ছেদ 36 থেকে 51। পার্ট IV-তে রয়েছে মৌলিক কর্তব্যসমূহ, অনুচ্ছেদ 51A।
এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার উল্লেখ আছে? উত্তরটি হল 6টি মৌলিক অধিকার উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তরটি হল সংবিধানে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার রয়েছে অনুচ্ছেদ 29 থেকে 30। পরবর্তী প্রশ্ন, সমতার অধিকার কোন কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তরটি হল সমতার অধিকার বর্ণিত রয়েছে অনুচ্ছেদ 14 থেকে 18। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারগুলিকে কে সংরক্ষণ করেন? উত্তরটি হল সর্বোচ্চ আদালত, অনুচ্ছেদ 32 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদ দ্বারা সুরক্ষিত? উত্তরটি হল স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে অনুচ্ছেদ 19 থেকে 22। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 32কে কোন অধিকার নামে পরিচিত? উত্তরটি হল সাংবিধানিক প্রতিকারের অধিকার। পরবর্তী প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদ উল্লেখ করে? উত্তর, ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে অনুচ্ছেদ 25 থেকে 28। পরবর্তী প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর, শোষণের বিরুদ্ধে অধিকার বর্ণিত রয়েছে অনুচ্ছেদ 23 থেকে 24। পরবর্তী প্রশ্ন, কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও প্রাণ বলা হয়? উত্তর, সাংবিধানিক প্রতিকারের অধিকারকে সংবিধানের হৃদয় ও প্রাণ বলা হয় অনুচ্ছেদ 32। পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য? উত্তর, স্বাধীনতার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। পরবর্তী প্রশ্ন, পার্ট 2তে কোন বিষয় অন্তর্ভুক্ত? উত্তর, নাগরিকত্ব। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন পার্টে রয়েছে? উত্তর, পার্ট 4, অনুচ্ছেদ 36 থেকে 51। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহ কোন পার্টে অন্তর্ভুক্ত? উত্তর, পার্ট 4A, অনুচ্ছেদ 51A। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য কোন বছরের সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? উত্তর, 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকার ভারতীয় নাগরিক ও বিদেশীদের উভয়কেই প্রয়োগযোগ্য? উত্তর, সমতার অধিকার 14, মানব পাচারের বিরুদ্ধে অধিকার 23 ইত্যাদি ভারতীয় নাগরিক ও বিদেশীদের উভয়কেই প্রয়োগযোগ্য। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি উপাদান হিসাবে বিবেচিত হয়? অপশন এ, বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার। অপশন বি, সমতার অধিকার। অপশন সি, সম্পত্তির অধিকার, নাকি অপশন ডি, গোপনীয়তার অধিকার? সঠিক উত্তরটি হল অপশন ডি, গোপনীয়তার অধিকার। গোপনীয়তার অধিকার জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি উপাদান হিসাবে বিবেচিত হয়। গোপনীয়তার অধিকার ভারতের সংবিধানের অনুচ্ছেদ 21-এর অধীনে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে স্বীকৃত। এটি ঐতিহাসিক বিচারপতি কি এস পুট্টাস্বামী বনাম ভারত সরকার 2017 মামলায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের 9 জন বিচারকের একটি বেঞ্চ সর্বসম্মতভাবে ঘোষণা করেছিলেন যে গোপনীয়তা একটি মৌলিক অধিকার।
এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, গোপনীয়তার অধিকার কোন অনুচ্ছেদের অধীনে স্বীকৃত? উত্তর, অনুচ্ছেদ 21-এর অধীনে স্বীকৃত। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 21 কোন অধিকারের সাথে সংশ্লিষ্ট? উত্তর, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সাথে সংশ্লিষ্ট। পরবর্তী প্রশ্ন, পুট্টাস্বামী মামলাটি কতজন বিচারকের বেঞ্চে বিচার হয়েছিল? উত্তর, 9 জন বিচারকের বেঞ্চে বিচার হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গোপনীয়তার অধিকারকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? উত্তর, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন আদালত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে? উত্তর, ভারতের সুপ্রিম কোর্ট গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে। পরবর্তী প্রশ্ন, গোপনীয়তার অধিকারকে কোন মামলায় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর, বিচারপতি কে.এস. পুট্টাস্বামী বনাম ভারত সরকার 2017 মামলায় গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই রায়ের ফলে ফোন, ইন্টারনেট তথ্য, বায়োমেট্রিক ডেটা যেমন আধার ইত্যাদি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধান তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024 নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের তালিকা পরিবর্তন করতে চায়? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র নাকি অপশন ডি ওড়িশা? সঠিক উত্তরটি হল অপশন ডি ওড়িশা। সংবিধান সংশোধন বিল 2024 ওড়িশা রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের তালিকা পরিবর্তন করতে চায়। সংবিধান তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আদেশ সংশোধন বিল 2024, যা 5 ফেব্রুয়ারি 2024-এ রাজ্যসভায় পেশ করা হয়েছিল, তা ওড়িশার তপশিলি জাতি বা তপশিলি উপজাতিদের তালিকা সংশোধন করে। এটি তপশিলি উপজাতিদের তালিকায় মুকা, মুক্কা, নুকা, নুকাদোড়া 4টি জেলায় এবং কোন্ডা রেড্ডি বা এড্ডিকে যুক্ত করে। তামিডিয়া এবং তামুদিয়াকে তপশিলি জাতির তালিকা থেকে তপশিলি উপজাতিদের তালিকায় স্থানান্তরিত করা হয়েছে। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, সংবিধান তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সংশোধনী বিল 2024 কবে রাজ্যসভায় পেশ করা হয়? উত্তর, 5 ফেব্রুয়ারি 2024-এ রাজ্যসভায় পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন, বিলটি কোন রাজ্যের SC/ST তালিকা সংশোধন করে? উত্তর, ওড়িশা রাজ্যের। পরবর্তী প্রশ্ন, কোন জনগোষ্ঠীগুলিকে তফসিলি উপজাতি বা ST তালিকায় যুক্ত করা হয়েছে? উত্তর, মুকা, মুকা, নুকা, নোকা, ডোরা 4টি জেলায় এবং কোন্ডা রেড্ডি বা রেড্ডি। পরবর্তী প্রশ্ন, কোন সম্প্রদায়কে SC থেকে ST-তে স্থানান্তরিত করা হয়েছে? উত্তর,
তামাদিয়া এবং তামুদিয়া সম্প্রদায়কে এসসি থেকে এসটিতে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে? অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি রাজ্যের মুখ্য সচিব, নাকি অপশন ডি রাজ্যের রাজ্যপাল। সঠিক উত্তরটি হল অপশন ডি রাজ্যের রাজ্যপাল। রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে ওই রাজ্যের রাজ্যপালের। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৭৪(২)(বি) অনুসারে রাজ্যপাল নিম্নলিখিত যে কোনো পরিস্থিতিতে রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারেন। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স এর পরামর্শ অনুযায়ী, অথবা সাংবিধানিক সংকটের ক্ষেত্রে, যেমন যখন কোনো দল একটি স্থিতিশীল সরকার গঠন করতে সক্ষম হয় না, এই রকম পরিস্থিতিতে রাজ্যপাল রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারেন। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, অনুচ্ছেদ ১৭৪(২)(বি) কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর, রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল কোন পরিস্থিতিতে বিধানসভা ভেঙে দিতে পারেন? উত্তর, ১ মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শে, ২ সাংবিধানিক সংকটের ক্ষেত্রে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, সাংবিধানিক সংকট বলতে কি বোঝায়? উত্তর, সাংবিধানিক সংকট বলতে বোঝায় যখন কোনো দল বা জোট স্থিতিশীল সরকার গঠন করতে পারে না। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কোথা থেকে আসে? উত্তর, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৭৪(২)(বি) থেকে। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল কি সবসময় মন্ত্রিসভার পরামর্শ অনুসরণ করেন? উত্তর, সাধারণত হ্যাঁ, তবে সাংবিধানিক সংকটে ব্যতিক্রম থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ১৭৪-এর মূল বিষয় কি? উত্তর, রাজ্য বিধানসভার অধিবেশন, স্থগিতকরণ এবং ভেঙে দেওয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? অপশন এ ৪২তম সংশোধন, অপশন বি ৫২তম সংশোধন, অপশন সি ৬১তম সংশোধন, নাকি অপশন ডি ৪৪তম সংশোধন। সঠিক উত্তরটি হল অপশন ডি ৪৪তম সংবিধান সংশোধন আইন ১৯৭৮। ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ৪৪তম সংশোধন আইন ১৯৭৮ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে অনুচ্ছেদ ৩০০(এ) এর অধীনে একটি আইনগত অধিকার, লিগ্যাল রাইট হিসেবে পরিণত করে। অনুচ্ছেদ ১৯(১)(এফ) এবং অনুচ্ছেদ ৩১ মুছে ফেলা হয় এবং অনুচ্ছেদ ৩১(১) পরিবর্তিত হয়ে অনুচ্ছেদ ৩০০(এ) হয়, যা আইনি কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির অধিকার নিশ্চিত করে। অনুচ্ছেদ ৩১(২) এর সুরক্ষামূলক বিধান অনুচ্ছেদ ৩০-এ যুক্ত করা হয়, যার ফলস্বরূপ অনুচ্ছেদ ৩০(১)(এ) যোগ করা হয়, যা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পত্তির অধিকার রক্ষা করে এবং বাধ্যতামূলক অধিগ্রহণের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করে। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো।
আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, সম্পত্তির অধিকার এখন কোন অনুচ্ছেদের অধীনে আইনগত অধিকার হিসেবে বিদ্যমান? উত্তর, অনুচ্ছেদ ৩০০ এর অধীনে সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার হিসেবে বিদ্যমান। পরবর্তী প্রশ্ন, কোন দুটি অনুচ্ছেদ ৪৪তম সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে মুছে ফেলা হয়? উত্তর, অনুচ্ছেদ ১৯(১) এবং অনুচ্ছেদ ৩১। অনুচ্ছেদ দুটি ৪৪তম সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে মুছে ফেলা হয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩১(১) পরিবর্তিত হয়ে কোন অনুচ্ছেদে পরিণত হয়? উত্তর, অনুচ্ছেদ ৩০০ পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩০০ কি নিশ্চয়তা দেয়? উত্তর, আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির অধিকার। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩১(২) এর সুরক্ষামূলক বিধান কোথায় যুক্ত করা হয়? উত্তর, অনুচ্ছেদ ৩০(a)তে। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধন আইন জরুরি অবস্থার অপব্যবহার রোধে তৈরি করা হয়? উত্তর, ৪৪তম সংশোধন আইন ১৯৭৮ জরুরি অবস্থার অপব্যবহার রোধে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩০(১)(a) কোন বিষয়ে সুরক্ষা প্রদান করে? উত্তর, স্বল্পানক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পত্তির অধিকার রক্ষা এবং বাধ্যতামূলক অধিগ্রহণের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩০০ কোন পার্টে অন্তর্ভুক্ত? উত্তর, পার্ট ১২তে অনুচ্ছেদ ৩০০ অন্তর্ভুক্ত, ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড স্যুটস। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের একটি রাজ্যের রাজ্যপালের ক্ষমতার অধীনে আসে না? অপশন এ, বাধ্যতামূলক ক্ষমতা বা অব্লিগেটরি পাওয়ার। অপশন বি, স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রেশনারি পাওয়ার। অপশন সি, কার্যনির্বাহী ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার, নাকি অপশন ডি, আইন প্রণয়নের ক্ষমতা বা লেজিসলেটিভ পাওয়ার। সঠিক উত্তরটি হল অপশন এ, বাধ্যতামূলক ক্ষমতা বা অব্লিগেটরি পাওয়ার। ওপরে দেওয়া অপশনগুলির মধ্যে বাধ্যতামূলক ক্ষমতা রাজ্যপালের ক্ষমতার অধীনে আসে না। রাজ্যপালের কার্যনির্বাহী, এক্সিকিউটিভ, আইন প্রণয়ন, লেজিসলেটিভ, আর্থিক, ফাইন্যান্সিয়াল এবং বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে। কার্যনির্বাহী ক্ষমতার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করা। আইন প্রণয়নের ক্ষমতার মধ্যে রয়েছে বিধানসভা আহ্বান করা, ভেঙে দেওয়া এবং বিল নিয়ে কাজ করা। আর্থিক ক্ষমতার মধ্যে রয়েছে অর্থবিলের সুপারিশ করা এবং রাজ্যের তহবিল পরিচালনা করা। বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে রয়েছে অনুচ্ছেদ ১৬১ অধীনে ক্ষমা, দণ্ডাদেশ স্থগিত, দণ্ড হ্রাস বা লঘুকরণ হিসেবে মঞ্জুর করা, পার্ডনস, রিপ্রিভস, রেসপাইটস অর রিমিশনস অফ পানিশমেন্ট এর ক্ষমতা রয়েছে। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, রাজ্যপালের প্রধান ৪টি ক্ষমতা কি কি? উত্তর, কার্যনির্বাহী ক্ষমতা, আইন প্রণয়ন ক্ষমতা, আর্থিক ক্ষমতা এবং বিচার বিভাগীয় ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, কার্যনির্বাহী ক্ষমতার আওতায় রাজ্যপাল কাকে নিয়োগ করেন? উত্তর, মুখ্যমন্ত্রীকে। পরবর্তী প্রশ্ন,
রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন কে? উত্তর রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে। পরবর্তী প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করার ক্ষমতা কার? উত্তর রাজ্যপালের। পরবর্তী প্রশ্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? উত্তর রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন আইন প্রণয়ন ক্ষমতার মধ্যে রাজ্যপালের কোন কোন ভূমিকা রয়েছে? উত্তর বিধানসভা আহ্বান, স্থগিতকরণ, ভেঙে দেওয়া এবং বিল অনুমোদন, ফেরত বা সংরক্ষণ করা। পরবর্তী প্রশ্ন অনুচ্ছেদ ১৬১ কি অনুমতি দেয়? উত্তর রাজ্যপাল দণ্ড মওকুফ, দণ্ডের স্থগিতাদেশ, লঘুকরণ বা হ্রাস করতে পারেন। পরবর্তী প্রশ্ন অর্থ বিল কি রাজ্যপালের পূর্বানুমতি ছাড়া বিধানসভায় পেশ করা যায়? না, অর্থ বিল রাজ্যপালের পূর্বানুমতি ছাড়া বিধানসভায় পেশ করা যায় না। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্য সরকারের কার্য পরিচালনার সুবিধার্থে নিয়ম তৈরি করেন? অপশন এ রাজ্যের মুখ্য সচিব, অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, নাকি অপশন ডি রাজ্যের রাজ্যপাল? সঠিক উত্তরটি হল অপশন ডি রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল রাজ্য সরকারের কার্য পরিচালনার সুবিধার্থে নিয়ম তৈরি করেন। প্রত্যেকটি রাজ্যের জন্য রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যপাল নিযুক্ত হন এবং একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবেও কাজ করতে পারেন। রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা রাজ্যপালের হাতে থাকে, যিনি সেই ক্ষমতা সরাসরি বা অধস্তন কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। একজন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করতে পারেন। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? উত্তর রাজ্যপালের হাতে। পরবর্তী প্রশ্ন রাজ্যপাল কিভাবে তার কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন? উত্তর সরাসরি বা অধস্তন কর্মকর্তাদের মাধ্যমে তার কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন। পরবর্তী প্রশ্ন রাজ্যপাল কিভাবে পদত্যাগ করেন? উত্তর রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপাল পদত্যাগ করেন। পরবর্তী প্রশ্ন রাজ্যপালের পদ কি রাষ্ট্রপতির ইচ্ছাধীন? উত্তর হ্যাঁ, রাজ্যপাল রাষ্ট্রপতির ইচ্ছাধীন থাকা পর্যন্ত পদে বহাল থাকেন। পরবর্তী প্রশ্ন রাজ্যপালের কার্যনির্বাহী ক্ষমতা কোন স্তরের প্রশাসনের ওপর প্রযোজ্য? উত্তর রাজ্য পর্যায়ের প্রশাসনের ওপর রাজ্যপালের কার্যনির্বাহী ক্ষমতা প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন রাজ্যপালের নিয়োগ কি নির্বাচনের মাধ্যমে হয়? উত্তর না, তাকে রাষ্ট্রপতি মনোনীত করেন। পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি কি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে কাজ করতে পারেন? উত্তর হ্যাঁ, সংবিধান অনুযায়ী একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন। পরবর্তী প্রশ্ন গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার কবে মিলিত হয়েছিল? অপশন এ 15 ডিসেম্বর 1946, অপশন বি 12 ডিসেম্বর 1946, অপশন সি 7 ডিসেম্বর 1946, নাকি অপশন ডি 9 ডিসেম্বর 1946? সঠিক উত্তরটি হল অপশন ডি 9 ডিসেম্বর 1946।
9ই ডিসেম্বর 1946 গণপরিষদ বা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার মিলিত হয়েছিল। গণপরিষদের ধারণাটি প্রথম 1934 সালে এম.এন. রায় প্রস্তাব করেছিলেন এবং স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে এটি 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত হয়েছিল। ড. রাজেন্দ্র প্রসাদ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বি.এন. রাও ছিলেন আইনি উপদেষ্টা ও এস.এন. মুখার্জি ছিলেন প্রধান খসড়া প্রস্তুতকারক বা চিফ ড্রাফটসম্যান। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, গণপরিষদের ধারণাটি প্রথম কে প্রস্তাব করেছিলেন? উত্তর, এম.এন. রায়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের ধারণা প্রথম কোন বছরে উত্থাপিত হয়? উত্তর, 1934 সালে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ কোন পরিকল্পনার অধীনে গঠিত হয়? উত্তর, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? উত্তর, স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর, ড. রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের আইনি উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? উত্তর, বি.এন. রাও গণপরিষদের আইনি উপদেষ্টা ছিলেন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রধান খসড়া প্রস্তুতকারক কে ছিলেন? উত্তর, এস.এন. মুখার্জি ছিলেন গণপরিষদের প্রধান খসড়া প্রস্তুতকারক। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন প্ল্যান কোন বছরে আসে? উত্তর, 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ দেন? অপশন এ, রাজ্যের রাজ্যপাল। অপশন বি, রাজ্যের মুখ্যমন্ত্রী। অপশন সি, কেন্দ্রীয় সরকার। নাকি অপশন ডি, ভারতের প্রধান বিচারপতি? সঠিক উত্তরটি হল অপশন সি, কেন্দ্রীয় সরকারকে। ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ দেন। ভারতে সংবিধানের অনুচ্ছেদ ৭৬ ভারতের জন্য অ্যাটর্নি জেনারেলের পদটি তৈরি করার বিধান দিয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার তার রয়েছে, যার সদস্য হিসেবে তিনি মনোনীত হতে পারেন, তবে ভোট দেওয়ার অধিকার তার নেই। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলের পদ কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তর, অ্যাটর্নি জেনারেলের পদ অনুচ্ছেদ ৭৬-এ বর্ণিত। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর, ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কি পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রমে অংশ নিতে পারেন? উত্তর, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রমে অংশ নিতে পারেন। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কি সংসদের সদস্য হিসেবে মনোনীত হতে পারেন? উত্তর, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য হিসেবে মনোনীত হতে পারেন, তবে তিনি ভোট দিতে পারেন না।
পরবর্তী প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের প্রধান ভূমিকা কি উত্তর কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে কাজ করা পরবর্তী প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের পদ কি সাংবিধানিক উত্তর হ্যাঁ সংবিধানের অনুচ্ছেদ ৭৬ নিবদ্ধ পরবর্তী প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কি সংসদে বক্তব্য রাখতে পারেন উত্তর হ্যাঁ তিনি আলোচনায় অংশ নিতে ও বক্তব্য রাখতে পারেন পরবর্তী প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কি ভোটে অংশগ্রহণ করতে পারেন না তার ভোটাধিকার নেই পরবর্তী প্রশ্ন ভারত সরকার আইন ১৯৩৫ কেন্দ্র এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কয়টি তালিকার বিধান দিয়েছিল অপশন এ একটি তালিকা অপশন বি ৪টি তালিকা অপশন সি ২টি তালিকা নাকি অপশন ডি ৩টি তালিকা সঠিক উত্তরটি হল অপশন ডি ৩টি তালিকা ভারত সরকার আইন ১৯৩৫ কেন্দ্র এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য ৩টি তালিকার বিধান দিয়েছিল ভারত সরকার আইন ১৯৩৫ কেন্দ্র এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতাকে ৩টি তালিকার মাধ্যমে ভাগ করেছিল ১ ফেডারেল তালিকা বা ফেডারেল লিস্ট ২ প্রাদেশিক তালিকা বা প্রভিন্সিয়াল লিস্ট এবং ৩ যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট অবশিষ্ট ক্ষমতা বা রেজিডুয়াল পাওয়ার্স ভাইসরয়ের হাতে ছিল এই আইনে ব্রিটিশ প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির সমন্বয়ে একটি সর্বভারতীয় ফেডারেশন গঠনের প্রস্তাব করা হয়েছিল যেখানে রাজ্যগুলি অধিমিলন দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে স্বেচ্ছায় যোগ দিতে পারত এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি কেমন প্রথম প্রশ্ন ভারত সরকার আইন ১৯৩৫ কেন্দ্র ও প্রদেশগুলির ক্ষমতা কিভাবে ভাগ করেছিল উত্তর ৩টি তালিকার মাধ্যমে ভাগ করেছিল ফেডারেল তালিকা প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা পরবর্তী প্রশ্ন ফেডারেল তালিকা কোন সরকারের জন্য ক্ষমতা নির্ধারণ করত উত্তর কেন্দ্রীয় সরকারের জন্য ক্ষমতা নির্ধারণ করত পরবর্তী প্রশ্ন প্রাদেশিক তালিকা কার অধীনে ক্ষমতা দিত উত্তর প্রাদেশিক বা রাজ্য সরকারের অধীনে পরবর্তী প্রশ্ন যুগ্ম তালিকা কি নির্দেশ করত উত্তর কেন্দ্র ও প্রদেশ উভয়ই যুগ্মভাবে আইন প্রণয়ন করতে পারত পরবর্তী প্রশ্ন অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার্স কার হাতে ছিল উত্তর ভাইসরয়ের হাতে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার্স ছিল পরবর্তী প্রশ্ন দেশীয় রাজ্যগুলি কিভাবে ফেডারেশনে যোগ দিতে পারত উত্তর অধিমিলন দলিল এর মাধ্যমে স্বেচ্ছায় ফেডারেশনে যোগ দিতে পারত পরবর্তী প্রশ্ন ফেডারেশনটিতে যোগদান কি বাধ্যতামূলক ছিল উত্তর না এটি স্বেচ্ছাসেবী ছিল পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি কাজের ন্যায্য ও মানবিক পরিবেশের বা জাস্ট অ্যান্ড হিউমেন কন্ডিশনস অফ ওয়ার্ক নীতিকে তুলে ধরে অপশন এ অনুচ্ছেদ ৪৬ অপশন বি অনুচ্ছেদ ৪২ অপশন সি অনুচ্ছেদ ৪৮ নাকি অপশন ডি অনুচ্ছেদ ৪১ সঠিক উত্তরটি হল অপশন বি অনুচ্ছেদ ৪২ ভারতের সংবিধানের ৪২তম অনুচ্ছেদটি কাজের ন্যায্য ও মানবিক পরিবেশের নীতিকে তুলে ধরে
অনুচ্ছেদ ৪১ বলতে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিমালার একটি ধারাকে বোঝানো হয় যা রাষ্ট্রকে তার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী কাজ, শিক্ষা এবং বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং অক্ষমতার ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। অনুচ্ছেদ ৪৬ বলতে সাধারণত ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিমালার একটি ধারাকে বোঝানো হয় যা বলে যে রাষ্ট্র বিশেষ যত্ন সহকারে জনগণের দুর্বল শ্রেণীর, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতির শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন করবে এবং তাদের সামাজিক অবিচার ও সকল প্রকার শোষণ থেকে রক্ষা করবে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৪৮ রাষ্ট্রকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালনের সংগঠন ও উন্নতির নির্দেশ দেয়, বিশেষ করে গরু, বাছুর ও অন্যান্য দুগ্ধপোষ্যী গবাদি পশুর জাত সংরক্ষণ এবং তাদের হত্যা নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিতে বলে। এটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অংশ যা পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণী রক্ষার ওপরও জোর দেয়। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, অনুচ্ছেদ ৪১ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর, কাজ, শিক্ষা এবং সরকারি সহায়তার অধিকার এর সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪১ রাষ্ট্রকে কি নির্দেশ দেয়? উত্তর, অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা ও অক্ষমতার ক্ষেত্রে সহায়তা নিশ্চিত করতে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৬ মূলত কাদের স্বার্থ সংরক্ষণে জোর দেয়? উত্তর, জনগণের দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি এসসি ও তপশিলি উপজাতিদের স্বার্থ সংরক্ষণে জোর দেয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৬ রাষ্ট্রকে কি করতে নির্দেশ দেয়? উত্তর, এসসি/এসটি এর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন ও তাদের শোষণ থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৬ এর লক্ষ্য কি? উত্তর, সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করা অনুচ্ছেদ ৪৬ এর লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৮ কোন বিষয়ে নির্দেশ দেয়? উত্তর, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ও পশুপালনের উন্নতি। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৮ বিশেষভাবে কোন প্রাণীর সংরক্ষণে জোর দেয়? উত্তর, গরু, বাছুর ও অন্যান্য দুগ্ধপোষ্য গবাদি পশুর সংরক্ষণে জোর দেয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৮ কোন কাজ নিষিদ্ধ করার পরামর্শ দেয়? উত্তর, গবাদি পশুর হত্যা নিষিদ্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ। পরবর্তী প্রশ্ন, প্ল্যানিং কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কী ছিল? অপশন এ, সচিব বা সেক্রেটারি। অপশন বি, সংলাপ অংশীদার বা ডায়ালগ পার্টনার। অপশন সি, পদাধিকার বলে চেয়ারম্যান বা এক্স অফিসিও চেয়ারম্যান। নাকি অপশন ডি, পদাধিকার বলে সদস্য বা এক্স অফিসিও মেম্বার। সঠিক উত্তরটি হল অপশন সি, পদাধিকার বলে চেয়ারম্যান বা এক্স অফিসিও চেয়ারম্যান। প্ল্যানিং কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা ছিল পদাধিকার বলে চেয়ারম্যান বা এক্স অফিসিও চেয়ারম্যান। প্রধানমন্ত্রী সভার সভাপতিত্ব করতেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি অনুমোদন করতেন এবং কমিশনের নীতি কাঠামোর জন্য সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করতেন। সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসাবে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করতেন এবং নিশ্চিত করতেন যে উন্নয়নের অগ্রাধিকারগুলি জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য দায়ী প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়, যেটি গঠিত হয়েছিল ১ জানুয়ারি ২০১৫ সালে। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির অনুমোদন কে দিতেন? উত্তর, প্রধানমন্ত্রী পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির অনুমোদন দিতেন। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব কার ছিল? উত্তর, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী কোন ভূমিকা পালন করতেন? উত্তর, সর্বোচ্চ কর্তৃপক্ষ ও সভার সভাপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের জন্য কোন প্রতিষ্ঠান দায়ী ছিল? উত্তর, পরিকল্পনা কমিশন। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশনকে কে প্রতিস্থাপন করে? উত্তর, নীতি আয়োগ পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠিত হয়? উত্তর, ১ জানুয়ারি ২০১৫ নীতি আয়োগ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন করে কোন মডেল অনুসরণ করা হয়? উত্তর, বটম আপ অ্যাপ্রোচ ও সমবায় ফেডারালিজম মডেল অনুসরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য দায়ী নয়? অপশন এ, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া। অপশন বি, ন্যাশনাল কমিশন ফর উইমেন। অপশন সি, ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস, নাকি অপশন ডি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? সঠিক উত্তরটি হল অপশন ডি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য দায়ী নয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা HRC হল একটি অলাভজনক সংস্থা যা সর্বস্তরে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বা ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা NHRC প্রধানত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য দায়ী। NHRC হল একটি সাংবিধিক সংস্থা যা সুরক্ষা মানবাধিকার আইন ১৯৯৩ বা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 এর অধীনে প্রতিষ্ঠিত। সরকারি কর্মচারী সহ সরকারের দ্বারা সংঘটিত লঙ্ঘনের বিষয়ে অনুসন্ধান করার ক্ষমতাও এর রয়েছে। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, IHRC কী ধরনের সংস্থা? উত্তর, একটি আন্তর্জাতিক অলাভজনক মানবাধিকার সংস্থা। পরবর্তী প্রশ্ন, NHRC কোন দেশের মানবাধিকার সংস্থা? উত্তর, ভারতের। পরবর্তী প্রশ্ন, NHRC এর প্রধান কাজ কি? উত্তর, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হল NHRC এর প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন, NHRC কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত? উত্তর, সুরক্ষা মানবাধিকার আইন ১৯৯৩ এর অধীনে প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, NHRC কি সংবিধিবদ্ধ সংস্থা? উত্তর, হ্যাঁ, এটি একটি স্ট্যাচুটরি বডি। পরবর্তী প্রশ্ন,
এনএইচআরসি কার বিরুদ্ধে লঙ্ঘনের অনুসন্ধান করতে পারে? উত্তর সরকারের ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে লঙ্ঘনের অনুসন্ধান করতে পারে। পরবর্তী প্রশ্ন এনএইচআরসি এবং রাজ্য মানবাধিকার কমিশন কোন আইনের অধীনে গঠিত হয়? উত্তর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 আইনের অধীনে গঠিত হয় এনএইচআরসি এবং রাজ্য মানবাধিকার কমিশন। পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত সাংবিধানিক সংশোধন আইনগুলির মধ্যে কোনটি রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করেছিল? অপশন এ ৭৪তম সংশোধন আইন, অপশন বি ৭৬তম সংশোধন আইন, অপশন সি ৭৫তম সংশোধন আইন নাকি অপশন ডি ৭৩তম সংশোধন আইন? সঠিক উত্তরটি হল অপশন ডি ৭৩তম সংশোধন আইন। ৭৩তম সংশোধন আইন রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করেছিল। ১৯৯২ সালের ৭৩তম সংশোধন আইন সংবিধানে পার্ট আই-এক্স অর্থাৎ অনুচ্ছেদ ২৪৩ থেকে ২৪৩ ও যোগ করে, যা ১৯৯৩ সালের ২৪শে এপ্রিল কার্যকর হয় এবং পঞ্চায়েতকে স্থানীয় স্ব-সরকার বা লোকাল সেলফ গভর্নমেন্টস হিসেবে প্রতিষ্ঠা করে। এটি প্রতিটি রাজ্যে পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনা করা এবং উন্নতির জন্য ব্যবস্থার সুপারিশ করার জন্য একটি রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফাইন্যান্স কমিশন বাধ্যতামূলক করে। ১৯৯২ সালের ৭৪তম সংশোধন আইন, যা ১৯৯৩ সালের ১ জুন কার্যকর হয়, এই সংশোধন আইন সংবিধানে পার্ট আই-এক্স এ যুক্ত করে, যা শহরে স্থানীয় সংস্থাগুলি বা পৌরসভা সম্পর্কিত। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন ৭৩তম সংশোধন আইন কোন পার্ট সংবিধানে যুক্ত করে? উত্তর পার্ট ৯ ৭৩তম সংশোধন আইন যুক্ত করে। পরবর্তী প্রশ্ন পার্ট ৯ কোন কোন অনুচ্ছেদ নিয়ে গঠিত? উত্তর অনুচ্ছেদ ২৪৩ থেকে ২৪৩ ও। পরবর্তী প্রশ্ন ৭৩তম সংশোধন আইন কবে কার্যকর হয়? উত্তর ২৪শে এপ্রিল ১৯৯৩ সালে ৭৩তম সংশোধন আইন কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন ৭৩তম সংশোধন আইনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর পঞ্চায়েতকে স্থানীয় স্বশাসন হিসেবে প্রতিষ্ঠা করা। পরবর্তী প্রশ্ন ৭৩তম সংশোধন আইনে কোন কমিশন বাধ্যতামূলক করা হয়? উত্তর রাজ্য অর্থ কমিশন। পরবর্তী প্রশ্ন রাজ্য অর্থ কমিশনের কাজ কি? উত্তর রাজ্যে পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনা করা এবং উন্নতির সুপারিশ প্রদান। পরবর্তী প্রশ্ন ৭৪তম সংশোধন আইন সংবিধানে কোন পার্ট যোগ করে? উত্তর পার্ট ৯ এ। পরবর্তী প্রশ্ন পার্ট ৯ এ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর শহুরে স্থানীয় সংস্থা অর্থাৎ পৌরসভার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন ৭৪তম সংশোধন আইন কবে কার্যকর হয়? উত্তর ১ জুন ১৯৯৩-এ ৭৪তম সংশোধন আইন কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন ৭৪তম সংশোধন আইনের লক্ষ্য কী ছিল? উত্তর শহরে শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং পৌরসভার গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা কোন সংশোধন আইন প্রদান করে? উত্তর ৭৪তম সংশোধন আইন পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা আইন প্রদান করে। পরবর্তী প্রশ্ন স্থানীয় স্বশাসনের ২ স্তম্ভ কি? উত্তর পঞ্চায়েত রুরাল ও পৌরসভা আরবান। পরবর্তী প্রশ্ন
ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি মৌলিক অধিকারের বা ফান্ডামেন্টাল রাইটসের বিধান দেয়? অপশন এ অনুচ্ছেদ 10 থেকে 40, অপশন বি অনুচ্ছেদ 12 থেকে 35, অপশন সি অনুচ্ছেদ 2 থেকে 7, নাকি অপশন ডি অনুচ্ছেদ 15 থেকে 35? সঠিক উত্তরটি হল অপশন বি অনুচ্ছেদ 12 থেকে 35। ভারতীয় সংবিধানের পাঠ 3-এর অনুচ্ছেদ 12 থেকে 35 অনুচ্ছেদগুলি মৌলিক অধিকারের বা ফান্ডামেন্টাল রাইটসের বিধান দেয়। ভারতীয় সংবিধানের পাঠ 3-এর অনুচ্ছেদ 12 থেকে 35 সকল নাগরিকের জন্য মৌলিক অধিকারগুলিকে সংজ্ঞায়িত করে এবং নিশ্চিত করে। এগুলির মধ্যে রয়েছে সাম্যের অধিকার অনুচ্ছেদ 14 থেকে 18, স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার অনুচ্ছেদ 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 25 থেকে 28, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার অনুচ্ছেদ 29 থেকে 30 এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, মৌলিক অধিকার সংবিধানের কোন পার্টে উল্লেখ রয়েছে? উত্তর, পার্ট 3-তে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কোন কোন অনুচ্ছেদ নিয়ে গঠিত? উত্তর, অনুচ্ছেদ 12 থেকে 35। পরবর্তী প্রশ্ন, সমতার অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর, অনুচ্ছেদ 14 থেকে 18-তে উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর, অনুচ্ছেদ 19 থেকে 22। পরবর্তী প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তর, অনুচ্ছেদ 25 থেকে 28। পরবর্তী প্রশ্ন, সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? উত্তর, অনুচ্ছেদ 32। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 32-কে কী নামে পরিচিত? উত্তর, মৌলিক অধিকার রক্ষার অভিভাবক। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারগুলির প্রয়োগযোগ্যতা কে নিশ্চিত করে? উত্তর, আদালত, বিশেষত সুপ্রিম কোর্ট, অনুচ্ছেদ 32। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী কাকে একটি রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী প্রধান বা রিয়েল এক্সিকিউটিভ হিসাবে গণ্য করা হয়? অপশন এ উপমুখ্যমন্ত্রী, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি স্পিকার, নাকি অপশন ডি রাজ্যপাল? সঠিক উত্তরটি হল অপশন বি মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীকে একটি রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী প্রধান হিসাবে গণ্য করা হয়। মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের মন্ত্রিসভার বা স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রধান। তিনি মন্ত্রীদের নিয়োগের বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেন, দপ্তর বণ্টন করেন এবং মন্ত্রিসভার বৈঠকগুলিতে নেতৃত্ব দেন। এছাড়াও তিনি মন্ত্রীদের কার্যকারিতা নির্দেশ দেন এবং জাতীয় সংস্থাগুলিতে রাজ্যের প্রতিনিধিত্ব করেন। মুখ্যমন্ত্রী রাজ্য পরিকল্পনা পর্ষদের বা স্টেট প্ল্যানিং বোর্ডের সভাপতিত্ব করেন এবং আঞ্চলিক পরিষদের বা জোনাল কাউন্সিলের সহপতিপতি হিসাবে কাজ করেন। যদি তিনি পদত্যাগ করেন তাহলে সম্পূর্ণ মন্ত্রিসভা ভেঙে যায়। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি 2 থেকে 3 বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রী কোন সংস্থার প্রধান? উত্তর, রাজ্যের মন্ত্রিসভার প্রধান। পরবর্তী প্রশ্ন, মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে
মুখ্যমন্ত্রীর ভূমিকা কী? উত্তর, তিনি রাজ্যপালকে মন্ত্রী নিয়োগের বিষয়ে পরামর্শ দেন। পরবর্তী প্রশ্ন, দপ্তর বণ্টনের দায়িত্ব কার? উত্তর, মুখ্যমন্ত্রীর। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিসভার বৈঠকে কে নেতৃত্ব দেন? উত্তর, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী কোন পর্ষদের সভাপতি হন? উত্তর, রাজ্য পরিকল্পনা পর্ষদের সভাপতি হন। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী আঞ্চলিক পরিষদে কোন পদে থাকেন? উত্তর, সহ-সভাপতি পদে থাকেন। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কি ঘটে? উত্তর, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে সম্পূর্ণ মন্ত্রিসভা ভেঙে যায়। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রীর নিয়োগ কে করেন? উত্তর, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি এর উল্লেখ করা হয়েছে? অপশন এ, অনুচ্ছেদ ৩৬ থেকে ৫১, অপশন বি, অনুচ্ছেদ ৪৫ থেকে ৫৫, অপশন সি, অনুচ্ছেদ ৪০ থেকে ৬০, নাকি অপশন ডি, অনুচ্ছেদ ৩৫ থেকে ৪৫? সঠিক উত্তরটি হল অপশন এ, অনুচ্ছেদ ৩৬ থেকে ৫১। অনুচ্ছেদ ৩৬ থেকে ৫১ অনুচ্ছেদগুলিতে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ এর উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি ভারতীয় সংবিধানের পার্ট 4-এ উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ ৩৮, এই ধারায় বলা হয়েছে রাষ্ট্র জনগণের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট হবে। অনুচ্ছেদ ৩৯, এই ধারায় বলা হয়েছে রাষ্ট্র তার নীতি এমনভাবে পরিচালনা করবে যাতে পর্যাপ্ত জীবিকার সুযোগ, সমান কাজের জন্য সমান বেতন ইত্যাদি সুরক্ষিত হয়। অনুচ্ছেদ ৪৯, এই ধারায় বলা হয়েছে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ এবং স্থান ও বস্তুসমূহের সুরক্ষা। অনুচ্ছেদ ৫০, এই ধারায় বলা হয়েছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। অনুচ্ছেদ ৫১, এই ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, অনুচ্ছেদ ৩৮ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর, জনগণের কল্যাণ সাধনের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩৮ রাষ্ট্রকে কি করতে নির্দেশ দেয়? উত্তর, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩৯-এর মূল উদ্দেশ্য কী? উত্তর, পর্যাপ্ত জীবিকার সুযোগ এবং সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৯ কি নিশ্চয়তা দেয়? উত্তর, জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক স্থান ও বস্তুসমূহের সুরক্ষা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৫০ এর উদ্দেশ্য কী? উত্তর, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৫০ কোন দুটি বিভাগকে পৃথক করার কথা বলে? উত্তর, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে পৃথক করার কথা বলে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৫১ কোন বিষয়ে নির্দেশ প্রদান করে? উত্তর, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায় নীতি প্রচার। অনুচ্ছেদ ৩৮, ৩৯, ৪৯ ও ৫০ কোন পার্টের অন্তর্গত? উত্তর, পার্ট 4,
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কোন সাংবিধানিক সংশোধনীটি ভারতের জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? অপশন এ ৮৬তম সংবিধান সংশোধনী আইন ২০০২, অপশন বি ১০৪তম সংবিধান সংশোধনী আইন ২০১৯, অপশন সি ১০২তম সংবিধান সংশোধনী আইন ২০১৮, নাকি অপশন ডি ৮৪তম সংবিধান সংশোধনী আইন ২০০১? সঠিক উত্তরটি হল অপশন সি ১০২তম সংবিধান সংশোধনী আইন ২০১৮। ১০২তম সংবিধান সংশোধনী আইন ২০১৮ সাংবিধানিক সংশোধনীটি ভারতের জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। ২০১৮ সালে প্রণীত ভারতীয় সংবিধানের ১০২তম সংশোধনী জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে বা এনসিবিসিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে। এটি অনুচ্ছেদ ৩৩৮ যুক্ত করে, যা সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য একটি কমিশন প্রতিষ্ঠা করে। এই কমিশন একজন চেয়ারপারসন, একজন ভাইস চেয়ারপারসন এবং ৩ জন সদস্য নিয়ে গঠিত। তাদের চাকরির শর্তাবলী ও মেয়াদ রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত নিয়মাবলী দ্বারা স্থির করা হয়। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের ১০২তম সংশোধন আইন কবে প্রণীত হয়? উত্তর ২০১৮ সালে। পরবর্তী প্রশ্ন, ১০২তম সংশোধন আইন কোন কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? উত্তর জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এনসিবিসি। পরবর্তী প্রশ্ন, ১০২তম সংশোধনের মাধ্যমে কোন নতুন অনুচ্ছেদ যুক্ত হয়? উত্তর অনুচ্ছেদ ৩৩৮ যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৩৩৮ কি নিয়ে? উত্তর সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর এসইবিসি বা ওবিসির জন্য একটি কমিশন প্রতিষ্ঠা। পরবর্তী প্রশ্ন, এনসিবিসি এর গঠন কিভাবে নির্ধারিত? উত্তর একজন চেয়ারপারসন, একজন ভাইস চেয়ারপারসন এবং ৩ জন সদস্য। পরবর্তী প্রশ্ন, এনসিবিসি এর সদস্যদের চাকরির শর্তাবলী কে নির্ধারণ করেন? উত্তর ভারতের রাষ্ট্রপতি নির্ধারণ করেন। পরবর্তী প্রশ্ন, এনসিবিসি কোন শ্রেণীর উপর কাজ করে? উত্তর ওবিসি বা এসইবিসি বা সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর উপর কাজ করে। পরবর্তী প্রশ্ন, এনসিবিসি সংবিধানের কোন পার্টের অন্তর্ভুক্ত? উত্তর পার্ট 16 এর অধীনে বিশেষ অনুচ্ছেদ হিসেবে অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রকে সমাজের দুর্বল অংশগুলির অর্থনৈতিক স্বার্থের বা ইকোনমিক ইন্টারেস্টস অফ দ্য উইকার সেকশনস প্রচার করার জন্য নির্দেশ দেয়? অপশন এ অনুচ্ছেদ ৪৬, অপশন বি অনুচ্ছেদ ৪৭, অপশন সি অনুচ্ছেদ ৪৯, নাকি অপশন ডি অনুচ্ছেদ ৪৮? সঠিক উত্তরটি হল অপশন এ অনুচ্ছেদ ৪৬। ভারতের সংবিধানের ৪৬তম অনুচ্ছেদটি রাষ্ট্রকে সমাজের দুর্বল অংশগুলির অর্থনৈতিক স্বার্থের প্রচার করার জন্য নির্দেশ দেয়। অনুচ্ছেদ ৪৭ এই ধারায় বলা হয়েছে পুষ্টির মাত্রা, জনস্বাস্থ্যের উন্নতি এবং জীবনযাত্রার মান উন্নত করা।
অনুচ্ছেদ ৪৮ এই ধারায় বলা হয়েছে বিজ্ঞানসম্মত কৃষি ও পশুপালনের প্রচার। অনুচ্ছেদ ৪৯ এই ধারায় বলা হয়েছে জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ এবং বস্তুগুলিকে ক্ষতি বা বিকৃতি থেকে রক্ষা করা। এরপর তোমরা ভিডিওটি পজ করো এবং এই নোটটি ২ থেকে ৩ বার পড়ে নাও, কারণ এই নোটটি থেকে এখন আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা যেন ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারো। আশা করি এতক্ষণে তোমরা ভিডিওটি পজ করে পড়ে নিয়েছ। এরপর তাহলে আমি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, কেমন? প্রথম প্রশ্ন, অনুচ্ছেদ ৪৭ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর, পুষ্টির মাত্রা, জনস্বাস্থ্যের উন্নতি এবং জীবনযাত্রার মান উন্নত করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৮ রাষ্ট্রকে কোন বিষয়ে গুরুত্ব দিতে বলে? উত্তর, বৈজ্ঞানিক কৃষি ও পশুপালনের সংগঠন ও উন্নতি। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৮ বিশেষভাবে কোন প্রাণের সুরক্ষার নির্দেশ দেয়? উত্তর, গরু, বাছুর ও দুধ উৎপাদনকারী গবাদি পশুর সুরক্ষার নির্দেশ দেয়। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৯ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব কী? উত্তর, জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ, স্থান ও বস্তুসমূহকে ক্ষতি বা বিকৃতি থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ ৪৭, ৪৮ ও ৪৯ কোন পার্টের অন্তর্গত? উত্তর, পার্ট ৪ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ডিপিএসপি কি বিচারযোগ্য? উত্তর, না, আদালতে বলবৎযোগ্য নয়। আজকের ক্লাসটি এইখানেই শেষ করলাম। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।